2009 সালে আমরা সরকার গঠন করে যাত্রা শুরু করলাম। তখন দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল মাত্র 3,500 মেগাওয়াট, অথচ আমাদের চাহিদা ছিল তখনই প্রায় 10 থেকে 12,000 মেগাওয়াট। এই তাৎক্ষণিক চাহিদা এবং ভবিষ্যতে দেশে শিল্পক্ষেত্রে উন্নয়ন এবং অগ্রগতির কারণে যে চাহিদা বৃদ্ধি পাবে সব মাথায় রেখেই কিন্তু একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যে 2030 সালের মধ্যে আমাদের 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের জন্য। সেই লক্ষ্যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। ইতিমধ্যে আমাদের 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করা হয়েছে। এখানে দুটি বিষয়ের কারণে মানুষের ভোগান্তি কিছুটা হচ্ছে, সেটা হলো যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হয়েছে কিন্তু বিদ্যুৎ সরবরাহ লাইনগুলো এইগুলোর যথাযথভাবে এখনও ঠিক হয় নাই, যার ফলে প্রায় সরবরাহ লাইনের বিঘ্ন ঘটায়, লোডশেডিং হচ্ছে অনেক জায়গায়। দ্বিতীয় আরেকটা বড় সমস্যা হয়ে গেছে যে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, এটা অনেক আমাদের বেশি। সরকারকে এই বিষয়ে অনেক ভর্তুকি দিতে হয় এবং পাশাপাশি সরকারি ভর্তুকির চাপ কমানোর জন্য আমাদের দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এটা সবাই জানে যে করোনাকালীন মহা দুর্যোগ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক মন্দা এবং তেলের উচ্চ মূল্য বৃদ্ধির কারণেই বিদ্যুৎ উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছিল, যার ফলে সরকার এখানে অনেক ভর্তুকি দিতে হয়েছে। এখন তেল একটা সহনীয় পর্যায়ে এসেছে। আমরা আশা করছি যে বিদ্যুতের মূল্য এটা সামঞ্জস্য করা হবে, অ্যাডজাস্ট করা হবে। পাশাপাশি আমি এই বিষয়টা আরেকটু সুনির্দিষ্টভাবেই জাতীয় সংসদে বলেছি যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের যে প্রকল্পগুলো প্রাইভেট সেক্টরে দেওয়া হয়েছে, যেগুলো 13, 14, 15 সালে যেগুলো চুক্তি ছিল, তখনকার যে ট্যারিফ মূল্য ছিল প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম কোনোটায় 18 সেন্ট 17 সেন্ট এভাবে দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নতুন বিদ্যুৎ প্রকল্প যেগুলো হচ্ছে সেগুলোর উৎপাদন খরচ হিসাবে আমাদের যে ট্যারিফ দেওয়া হচ্ছে সেটাতে 10 সেন্টের নিচে চলে আসছে। এই কারণে আমি এই প্রস্তাবনা রেখেছি যে আমাদের প্রাইভেট সেক্টরের বিদ্যুৎ প্রকল্পগুলো যেগুলো আসে সেগুলো চুক্তির পুনঃমূল্যায়ন করা এবং ট্যারিফটাকে রিভিউ করা। ট্যারিফটাকে যদি আমরা কমিয়ে বর্তমান বাজার দর অনুযায়ী রাখতে পারি তাহলে আমাদের বিদ্যুৎ ক্রয়ের যে প্রাইভেট সেক্টরগুলো থেকে আমাদের ক্রয়ের মূল্যটা অনেক কমে যাবে এবং ভর্তুকিটাও আমাদের সরকারকে এখান থেকে আর অনেক কমে আসবে। গ্রাহকদের উপরে চাপও থাকবে না, তখন বিদ্যুতের মূল্যটা আরও সহনীয় পর্যায়ে অ্যাডজাস্ট করা সহজ হবে। আমি আশা করছি যে আমাদের সরকার এই বিষয়টা নিয়ে বিবেচনা করবে এবং বিদ্যুতের এই সমস্যাটা হয়তো আমরা এই বছরের মধ্যে একটা সহনীয় পর্যায়ে দেখতে পাবো। বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আসেন। আমরা গতকালকেও বলেছি যে আমরা সবাই চাই দেশের সকল মানুষই সুস্থ থাকুক। বেগম খালেদা জিয়া একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সেই হিসাবে তিনিও দ্রুত আরোগ্যমুক্ত হোক, সুস্থতা লাভ করুক, সেটা আমরা চাই, আমরা প্রত্যাশা করি। কিন্তু বেগম খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে, এই ধরনের বক্তব্যটা মোটেই গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচার একটা অংশ। কারণ আপনারা জানেন যে বেগম খালেদার বিরুদ্ধে মামলার যেটা হয়েছিল সেটা 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার সময় হয়েছে এবং সেই মামলায় পরবর্তীতে বিএনপির শীর্ষ পর্যায়ের আইনজীবীরা তারা আদালতে বেগম খালেদাকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, যার ফলে আদালত তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে দণ্ড দিয়েছিলেন। তো এটা আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। এখানে আসলে এই বর্তমান সরকারে এ ব্যাপারে কোনো ভূমিকা ছিল না এই মামলায়, বা এখনও কোনো ভূমিকা নেই। দেশের আইন সকলের জন্য সমান। সেই বিবেচনায় যে বেগম খালেদা জিয়ার দণ্ডপ্রাপ্ত হিসাবে তিনি কারাগারে ছিলেন, সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনার দয়ায় বা উনার মানবতায় বেগম খালেদা জিয়া উনি কারাগার না থেকে এখন উনি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন, যেটা বাংলাদেশে কেন পৃথিবীর এরকম বিরল নজির এটা দেখতে পারবে না। তা আমি মনে করি যে বিএনপি মিথ্যাচার না করে তারা যদি এখনও সুযোগ আসে আইনি প্রক্রিয়ায় যে বেগম খালেদাকে মুক্তি যদি করতে পারে সেটা সবচেয়ে ভালো হবে। দেশের মানুষও সেটাকে ধন্যবাদ জানাবে তাদেরকে। এগুলো আসলে বিরোধিতার জন্য বিরোধিতা কথাটা বলা। পৃথিবীতে বহু দেশের মধ্যে এই সংযোগ, রেল সংযোগ আছে, সড়ক সংযোগ আছে, এইগুলো তো নতুন কিছু নয়।
তো এখান থেকে আমাদের রেল লাইন যদি করিডোর কোনো দেশে যদি ট্রেন এখান থেকে যায় বা আমাদের এই করিডোর ব্যবহার করে, এটা দোষের কিছু নেই। আপনার ইতিহাস ঘাটে দেখা যাবে পৃথিবীর বহু দেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের বহু দিনে দীর্ঘদিন যুদ্ধ চলেছে, গোলযোগ হয়েছে। একটা পর্যায়ে যখন এই যুদ্ধ থেমে গেছে, পারস্পরিক সহায়তা নিয়ে তারা দুই দেশের মধ্যে ট্রেন যোগাযোগ, সড়ক যোগাযোগ সব যোগাযোগে আসে। আমরা যদি দেখি যে আমাদের ফ্রান্স এবং স্পেনের এই যোগাযোগ আছে, আমাদের পৃথিবীর ইউরোপের অনেক দেশের সঙ্গে, জার্মানির সঙ্গে বহু দেশের যোগাযোগ ছিল, এখন সেসব দেশেতে অবাধ ট্রেন যোগাযোগ, সড়ক যোগাযোগ সবই আছে। এটা তো এখন যত বিশ্ব এগিয়ে যাচ্ছে, একটা বিশ্ব এগিয়ে যাওয়ার জন্য দেশের একটা অর্থনীতির অগ্রগতির মূল জায়গা হচ্ছে প্রথমে সেটা হল যোগাযোগ ব্যবস্থার আধুনিকরণ, উন্নতকরণ। যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে, কানেক্টিভিটি যদি ভালো না থাকে, তাহলে সেই দেশের অর্থনীতি কখনো সেই মানসম্মত পর্যায়ে যেতে পারবে না। তো যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এবং প্রতিবেশী রাষ্ট্রসহ পারস্পরিক সহযোগিতা নিয়ে আমরা সকলে এগিয়ে যাবে, এটাই সকলের প্রত্যাশা হওয়া উচিত। এই যোগাযোগ ব্যবস্থা আধুনিকরণের ক্ষেত্রে এই শুধুমাত্র বিরোধীদের জন্য বিরোধী বক্তব্য দিয়ে বিএনপি নিজেরা হয়তো তাদের তৃপ্তি লাভ করতে পারে বা কিছু লোকের বাহবা করাতে পারে, কিন্তু এটার জন্য রাষ্ট্র বা দেশের কোনো কল্যাণ বয়ে আনার মতো কোনো কথাবার্তা নয়। কেউই মানে সামাজিকভাবে কেউ কারোর উপরে হামলা করুক, কেউ মারামারি করুক, খুনাখুনি করুক, এটা আমি কখনো সমর্থন করি না। আমি যদি লক্ষ্য করা যায় যে আমাদের কুষ্টিয়াতে আমি এই গত কয়েক বছর ধরে চেষ্টা করেছি আপনার সামাজিক দ্বন্দ্ব, সামাজিক গোলযোগ মেটানোর জন্য। এই কুষ্টিয়া একসময় হত্যা সন্ত্রাসের জায়গা ছিল, সেটার থেকে আজকে যে এই যে একটা শান্তিপূর্ণ অবস্থানে এসেছে, এটার আমার একটা ওখানে ভালো একটা উদ্যোগ ছিল, আমি চেয়েছি। আর সমাজের যে মানুষগুলো আসেন, এর মধ্যে কেউ ডাক্তার আছেন, কেউ ইঞ্জিনিয়ার আছেন, কেউ ব্যবসায়ী আছেন, কেউ সাংবাদিকও থাকতে পারেন। এখন সামাজিকভাবে তাদের কোনো গোলযোগের কারণে কেউ যদি কারো আঘাতপ্রাপ্ত হয়, সেটাকে ভিন্নভাবে দেখার তো কোনো সুযোগ নেই। এখানে আইন তো আছে, আইন সকলের জন্য সমান। যখনই ঘটনা শুনেছি আমি সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে বলেছিলাম যে এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। তাৎক্ষণিকভাবেই সাংবাদিক প্রহারের অভিযোগে অভিযুক্ত দুইজন আসামিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং বাকিগুলোকে গ্রেপ্তারের চেষ্টা চলতেছে।